হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের ক্লাস 12-এর নিউট্রিশন সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছিল, তারই আজকে আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যে শেষ 4টা পেজ রয়েছে নিউট্রিশনের, সেই শেষ 4টা পেজ থেকে সমস্ত এসএকিউ সমাধান করাবো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোথাও যদি উত্তরে কোনো ডাউট থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর পিডিএফটা যদি চাও অবশ্যই বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং আমাকে কমেন্টে পিডিএফ বলে জানালে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এর আগে তোমাদের সমস্ত এমসিকিউ আর এসএকিউ সমাধান করানো রয়েছে। তোমরা সেই ভিডিওগুলো যদি দেখতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো আজকের যে প্রথম পেজ নাম্বারটা রয়েছে 220 পেজ নাম্বার, এই 220 পেজ নাম্বারে কী কী এসএকিউ রয়েছে চলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো ট্রান্সমিথাইলেশন বলতে কী বোঝো। ট্রান্সমিথাইলেশন কাকে বলা হয়? যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড থেকে মিথাইল মূলককে অন্য পদার্থে স্থানান্তরণ করা হয় তাকে বা স্থানান্তর ঘটানো হয় তাকে বলা হয় ট্রান্সমিথাইলেশন। এরপরে রয়েছে দেখো ইউরেমিয়া কি। রক্তে যখন ইউরিয়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন তাকে বলা হয় ইউরেমিয়া। এরপরে রয়েছে ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত প্রোটিন ভঙ্গকারী উৎসেচক ট্রিপসিন, ইলাস্টেজ, নিউক্লিওটাইডেজ এগুলো হবে। এরপরে রয়েছে ব্রোকাস ইন্ডেক্স কি। ব্রোকাস ইন্ডেক্স উচ্চতার নিরিখে যখন কোনো ব্যক্তির আদর্শ ওজন নির্ণয় করা হয় সেই সূচককেই বলা হয় ব্রোকাস ইন্ডেক্স। এখানে সূত্রটা হবে, দেখো ব্রোকাস ইন্ডেক্সের সূত্র আদর্শ ওজন সমান উচ্চতা -100। এরপরে রয়েছে দেখো আইসিএমআর 2010 অনুযায়ী পুরো নারীর সংজ্ঞা। দেখো পুরো নারী বা রেফারেন্স ওমেনের সংজ্ঞা এখানে বলতে হবে 18 থেকে 29 বছর বয়স্ক, 55 কেজি ওজন বিশিষ্ট, উচ্চতা হতে হবে 1.60 মিটার, বিএমআই 21.2, গর্ভবতী কিংবা প্রসূতি হওয়া যাবে না, নীরব হতে হবে এবং শারীরিকভাবে কর্মক্ষম মহিলা যিনি দিনে 8 ঘন্টা মাঝারি পরিশ্রম করতে পারেন তাকে বলা হয় পুরো নারী। এটা আইসিএমআর 2010 অনুযায়ী পুরো নারী বা রেফারেন্স ওমেনের এই সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে দেখো শিশুকে 6 মাস বয়সের পর তোলা খাবার দেওয়া উচিত কেন। দেখো 6 মাস বয়স পর্যন্ত শিশু মোটামুটি মাতৃদুগ্ধের ওপরেই থাকতে পারে, কিন্তু 6 মাস বয়সের পর যখন শিশুর বৃদ্ধি ত্বরান্বিত হয় তখন শিশুর দেহের বৃদ্ধির জন্য ক্যালোরি, প্রোটিন, অন্যান্য উপাদানের চাহিদাও বৃদ্ধি পায়। আর সেই অতিরিক্ত চাহিদা মাতৃদুগ্ধের দ্বারা পূরণ করা সম্ভব নয়। এছাড়া মাতৃদুগ্ধের মধ্যে অনেক খনিজ উপাদান যেমন লোহা থাকে না, ভিটামিন সি কম থাকে, তো মানে তুলনামূলকভাবে কম থাকে। তো এই সমস্ত চাহিদাগুলো পূরণ করার জন্য কিন্তু শিশুকে তোলা খাদ্য বা উইনিং যে ফুড বলা হয় সেই বাইরের খাবার দেওয়া উচিত। এরপরে রয়েছে দেখো শিশুদের জন্য উপযোগী অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলির নাম লেখো যা প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় নয়। এখানে যেটা হবে হিস্টিডিন ও আর্জিনিন। এরপরে রয়েছে দেখো এফটিটি বলতে কি বোঝো। এফটিটি মানে ফুল ফর্ম ফেলিওর টু থ্রাইভ। যখন শিশু কোনো কারণে অসুস্থ হয় বা সঠিক পরিমাণে পুষ্টি উপাদান পায় না, শিশু অযত্নে বড় হয় এবং বয়স অনুযায়ী শিশুকে সঠিক পরিমাণে খাদ্য যদি পিতামাতা দিতে না পারে সেই সমস্ত কারণে শিশুর বৃদ্ধি কিন্তু ব্যাহত হয়, বৃদ্ধি সঠিকভাবে হয় না। এটাকে বলা হয় ফেলিওর টু থ্রাইভ বা এফটিটি। এরপরে রয়েছে দেখো ভারতীয় মাল্টিপারপাস খাদ্য কি। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ভারতীয় মাল্টিপারপাস খাদ্য দেখো 75 ভাগ চীনাবাদামের ময়দা, 25 ভাগ ছোলার ছাতু মিশিয়ে তার সঙ্গে ভিটামিন এ ও ডি, থায়ামিন, রাইবোফ্লাভিন, ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে এই খাদ্য প্রস্তুত করা হয়। এটি প্রাক বিদ্যালয়গামী শিশুদের পুষ্টি ও বৃদ্ধিতে বিশেষ কার্যকরী। আচ্ছা, তোমরা যদি কেউ জেনে থাকো এই ভারতীয় মাল্টিপারপাস ফুডটা কোন সংস্থা তৈরি করে একটু আমাকে কমেন্টে জানিও। ভারতীয় মাল্টিপারপাস ফুড কোন সংস্থা প্রস্তুত করে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরের হচ্ছে দেখো ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত। ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, সংকেত CH3COOH। নেক্সট রয়েছে দেখো নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস কি। কোনো কারণে যদি মূত্রের ঘনত্ব বৃদ্ধি পায় তখন বৃক্ক বা মূত্রথলিতে যে পাথরের সৃষ্টি হয় তাকেই বলা হয় নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস। নেক্সট রয়েছে দেখো বাণিজ্যিকভাবে প্রস্তুত ওআরএসের উপাদানগুলো। বাণিজ্যিকভাবে যে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন প্রস্তুত করা হয় তাতে যে উপাদানগুলো থাকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম সাইট্রেট আর পানীয় জল, এই সমস্ত বস্তুগুলো থাকে। এদের উপাদানগুলোর পরিমাপটা তোমরা একটু দেখে নেবে। যেমন সোডিয়াম ক্লোরাইড থাকে 3.5 গ্রাম পার লিটার, মানে 1 লিটার জলে 3.5 গ্রাম সোডিয়াম
সোডিয়াম ক্লোরাইড থাকে। এরকম বাকি যে উপাদানগুলোর তোমরা মেজারমেন্টটা দেখে রাখবে। এরপরে রয়েছে দেখো দীর্ঘমেয়াদী জ্বর কাকে বলা হয়। দীর্ঘমেয়াদী জ্বর কাকে বলা হয়? যখন অন্য কোনো রোগের কারণে জ্বর হয় এবং সেই জ্বর অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে তাকে বলা হয় দীর্ঘমেয়াদী জ্বর। যেমন যক্ষা, টাইফয়েড, ক্যান্সার এই সমস্ত রোগের জন্য যে জ্বরটা দেখা যায় সেই জ্বরটা কিন্তু দীর্ঘমেয়াদী জ্বর। এরপরে রয়েছে দেখো খাদ্য সংরক্ষণের দুটি উদ্দেশ্য। খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য সবাই জানো, খাদ্যের অপচয় রোধ করা যায়, সে কারণে খাদ্যকে সংরক্ষণ করতে। এছাড়া খাদ্যের মধ্যে রোগ সৃষ্টিকারী জীবাণু, খাদ্যের উৎসেচক ইত্যাদি থেকে খাদ্যকে রক্ষা করাও খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য। এরপরে রয়েছে দেখো কোল্ড স্মোকিং বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোল্ড স্মোকিং আর হট স্মোকিংও রয়েছে। কোল্ড স্মোকিংটা হলো মাছ সংরক্ষণের একটা বিশেষ পদ্ধতি, যেখানে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাছকে সংরক্ষণ করা হয়। এখানে কি করা হয়? মাছকে মানে চিরে শুকনো করা হয়, মানে স্মোক দেওয়া হয় এই 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যাতে কি হয় মাছটা ড্রাই হয়ে যায়। এরপরে রয়েছে দেখো গয়ট্রোজেনিক খাদ্য বলতে কি বোঝো? যে খাদ্যে প্রোগয়ট্রিন উপাদানের উপস্থিতির জন্য থাইরক্সিন হরমোন সংশ্লেষিত হতে পারে না, আয়োডিন শোষিত হতে না পেরে গয়টার বা এটা গয়নার হবে না, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, গয়টার বা গলগণ্ড রোগের সৃষ্টি হয়, সেই সকল খাদ্যকে গয়ট্রোজেনিক খাদ্য বলে। যেমন বাঁধাকপি, মূলো, ফুলকপি ইত্যাদি। এরপরে রয়েছে দেখো পলিফাজিয়া কি? যখন আহারের ইচ্ছা বৃদ্ধি পায় তখন তাকে পলিফাজিয়া বলা হয়। এরপরে রয়েছে হুয়ের দুটি উদ্দেশ্য। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দুটো উদ্দেশ্য। সারা বিশ্বের প্রতিটা মানুষকে সর্বোত্তম মানে তাদের প্রতিটা মানুষের স্বাস্থ্যের সর্বোত্তম মাত্রা উন্নীত করা, এটা স্বাস্থ্যের হবে। দেখো তাড়াহুড়ো করে টাইপিং করেছি তোমাদের জন্য, তো সে কারণে কিন্তু অনেক জায়গায় ছোট ছোট ভুল হয়ে গেছে। আমি পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করার সময় অবশ্যই এগুলো ঠিক করে দেবো। সারা বিশ্বের প্রতিটা মানুষকে স্বাস্থ্যের সর্বোত্তম মাত্রা উন্নীত করা, এছাড়া সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে প্রতিটা মানুষকে উৎপাদনক্ষম করে তোলা, এগুলো হুইয়ের উদ্দেশ্য। এরপরে রয়েছে দেখো পুষ্টি শিক্ষা 4টি উপাদান কি কি? পুষ্টি শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই প্রশিক্ষক লাগবে, যিনি পুষ্টি শিক্ষার বিষয়ে সমস্ত তথ্য জানবেন এবং সেই তথ্য আদান প্রদান করতে পারবেন। এবং যেটা লাগবে পুষ্টি বিষয়ক তথ্য প্রদানের মাধ্যম, সেটা তথ্য প্রদানের মাধ্যম হিসাবে তোমাদের মডেল চার্ট হতে পারে বা কমিউনিকেশান হতে পারে, মানে কথা হতে পারে, অডিও সাউন্ড বা অডিও ভিজুয়াল দুটোই হতে পারে। তথ্য প্রদানের মাধ্যম যেরকম খুশি হতে পারে। আর কোনো শিক্ষাই কিন্তু শিক্ষার্থী ছাড়া সম্ভব নয় বা সম্পূর্ণ নয়। তো সেই কারণে প্রশিক্ষক যেমন লাগবে, শিক্ষার্থীও লাগবে, তার সঙ্গে পুষ্টি বিষয়ক তথ্য লাগবে এবং তথ্য আদান প্রদানের মাধ্যম লাগবে। তো এগুলোই পুষ্টি শিক্ষার উপাদানের 4টা বিষয়। এরপরে রয়েছে দেখো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো জনসংখ্যার বৃদ্ধি ঘটে গুণিতকের হারে, কিন্তু খাদ্য সামগ্রিক বৃদ্ধি ঘটে কেবলমাত্র গাণিতিক হারে। এছাড়াও ম্যালথাস বলেছিলেন যে অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। এটাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এরপরে রয়েছে দেখো জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি লেখো। জনসংখ্যা বৃদ্ধির সমীকরণ দেখো P=P0 ইন্টু e⁻RT, যেখানে P সমান T সময়ের পরবর্তী মোট জনসংখ্যা, R সমান জনসংখ্যা বৃদ্ধির হার, T সমান সময়, E সমান ইলিউলার নাম্বারটা কত? 2.71828। তো এটা তোমাদের জনসংখ্যা বৃদ্ধির সমীকরণ। এরপরে রয়েছে দেখো IHD বলতে কি বোঝো? IHD মানে ইসচেমিক হার্ট ডিজিজ। যখন কি হয় অ্যাথেরোস্ক্লেরোসিস রোগ হয়, এর ফলে হৃৎপেশিতে ঠিকঠাক মতো রক্ত পৌঁছাতে পারে না, এতে হৃৎপেশি পরিমাণ মতো অক্সিজেন আর পুষ্টি উপাদান পায় না, ফলে হৃৎপেশির কার্যক্ষমতা কমে যায় এবং হৃৎপেশির অবক্ষয় হয়। এই ঘটনাকেই বলা হয় ইসচেমিক হার্ট ডিজিজ। এরপরে রয়েছে দেখো এসইউ বলতে কি বোঝো? এসইউ এর পুরো নাম কি? অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট। দেখো অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট কাকে বলা হয়? ICMR এর সুপারিশ অনুযায়ী 19 থেকে 39 বছর বয়সী স্বল্প পরিশ্রমী রেফারেন্স পুরুষদের শক্তি কত হয়? 2110 কিলো ক্যালোরি। এটাকে একক হিসাবে ধরে শিশুসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষদের চাহিদার পরিমাণ নির্ণয় করা হয় এবং ওই 2110 কিলো ক্যালোরি পরিমাণ খাদ্যকে এসইউ বা অ্যাডাল্ট কনজাম্পশন ইউনিট বলা হয়।
বা ব্যক্তিমূল্যও বলা হয়। এরপরে রয়েছে দেখো 267 নাম্বার পেজ, ওই পেজটা শেষ হয়ে গেছে। এরপরের পেজটা দেখো 267 নাম্বার পেজ। এই পেজে যত এসিকিউ রয়েছে সেগুলো আলোচনা করব। এখানে দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, পরিপাক নালীর স্তরগুলোর নাম। পরিপাক নালীর স্তরগুলো কোনটা? মিউকোসা, সাবমিউকোসা, স্পেসি স্তর, সেরোসা স্তর, এই 4টা স্তর রয়েছে। এরপর রয়েছে বিশ্বসন প্রক্রিয়ার প্রধান স্থান কোনটা? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের যে ভিলাই বা ভিলাস একক রয়েছে সেখানে প্রধানত খাদ্যবস্তু শোষিত হয়। এরপরে রয়েছে দেখো দুটো কিটোন বডির নাম চেয়েছে, আমি এখানে তোমাদেরকে 3টে দিয়েছি, অ্যাসিটোন, অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড। এই 3টাই কিটোন বডি, 3টাকে একসঙ্গে কিটোন বডি বলা হয়। পরে রয়েছে দেখো পিত্ত কি? পিত্ত কাকে বলা হয়? যকৃৎ থেকে নিঃসৃত সামান্য ক্ষারধর্মী হতে হবে, সান্দ্র তিক্ত স্বাদযুক্ত উজ্জ্বল হরিদ্রাব্য যে তরল পদার্থ তাকে বলা হয় পিত্ত। নেক্সট রয়েছে দেখো একজন ব্যক্তির বিএমআর নির্ণয়ের সূত্রটি লেখো। দেখো এখানে আমি তোমাদেরকে যে সূত্রটা দিয়েছি এটা রিডসের সূত্র, রিডসের বিএমআর নির্ণয়ের সূত্র। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার নির্ণয়ের সূত্র। আর এই সূত্রটা যেটা দিয়েছি এই সূত্রটা হচ্ছে রিডসের সূত্র। দেখো এখানে যে সূত্রটা রয়েছে বিএমআর সমান 0.75 ইন্টু পিআর যুক্ত 0.74 ইন্টু পিপি মাইনাস 72। এখানে পিআর সমান নাড়ির গতি আর পিপি সমান তোমাদের হচ্ছে রয়েছে একটা পালস রেট যেটা নাড়ির গতি, আর পালস প্রেসার যেটা হচ্ছে নাড়ির চাপ। তো এটা এরপরে রয়েছে দেখো এই প্রকার দৈহিক ক্রিয়াকলাপেও একই প্রকার দৈহিক ক্রিয়াকলাপেও নারীর তুলনায় পুরুষদের অধিক শক্তির প্রয়োজন হয় কেন? কারণ নারীর তুলনায় মানে পুরুষদের শারীরবৃত্তীয় আর জৈবিক ক্রিয়াকলাপ আলাদা হয়। যেমন পুরুষদের মাসেলসের পরিমাণ বেশি হয়, বিভিন্ন রকমের হরমোন, এছাড়া তাদের বিভিন্ন বিভাগীয় কাজ করার জন্য বিভিন্ন ধরনের বেশি শক্তির প্রয়োজন হয়। সে কারণেই কিন্তু মানে এটা এমনি এটা বললেই হবে যে বিভিন্ন শারীরবৃত্তীয় আর জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জন্য কিন্তু একই প্রকার দৈহিক ক্রিয়াকলাপেও নারীর তুলনায় পুরুষদের অধিক শক্তির প্রয়োজন হয়। এরপরে রয়েছে দেখো কোন কোন বিষয়গুলি দুগ্ধ উৎপাদনকে প্রভাবিত করে। মাতৃদেহে যে দুগ্ধ উৎপাদিত হয় সেটাকে কোন কোন বিষয় প্রভাবিত করে? প্রোল্যাকটিন হরমোন খুব গুরুত্বপূর্ণ, মাতৃদেহের অবস্থা মানে মাতৃদেহ সুস্থ কি সুস্থ নয়, এবং হচ্ছে গিয়ে মাতৃদের শারীরিক হোক বা মানসিক হোক দুটো কন্ডিশনই যদি ঠিকঠাক থাকে, ছাড়া জিনগত বৈচিত্র্য, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু দুগ্ধ উৎপাদন প্রভাবিত করে। এরপরে রয়েছে শাকাহারী কাকে বলা হয়? শাকাহারী যে সমস্ত ব্যক্তি সব ধরনের প্রাণীজ খাদ্য বর্জন করে, শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে, তাদেরকে শাকাহারী বলা হয়। নেক্সট রয়েছে উচ্চ রক্তচাপে সোডিয়াম নিয়ন্ত্রিত করা হয় কেন? কারণ সোডিয়াম রক্তবাহ অর্থাৎ শিরাধমনির মধ্যে তরলের পরিমাণ বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করে, আর এই কারণেই উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদেরকে যদি সোডিয়াম দেওয়া হয় তাদের ব্লাড প্রেশারটা আরও বৃদ্ধি পাবে, সে কারণে তাদেরকে সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। এরপরে রয়েছে দেখো কোন রোগকে হাইপার ইউরেসেমিয়া বলা হয়? হাইপার ইউরেসেমিয়া কাকে বলা হয়? যখন ইউরিয়ার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন তাকে ইউরেসেমিয়া বলা হয়। ইউরেসেমিয়া সাধারণত গেটেবাত রোগকে ইউরেসেমিয়া বলা হয়, গেটেবাত বা গাউট। এরপরে রয়েছে দেখো ইরাডিয়েশন কি? ইরাডিয়েশন বা ফুড ইরাডিয়েশন। ফুড ইরাডিয়েশন হলো খাদ্য এবং খাদ্য প্যাকেজিং আয়নিত বিকিরণের কাছে উন্মুক্ত করার প্রক্রিয়া, যেখানে গামা রশ্মি, এক্স রশ্মি বা ইলেকট্রন বিম এগুলো ব্যবহার করা হয়। ফুড ইরাডিয়েশন খাদ্য নিরাপত্তা উন্নত করে এবং পণ্যের সেলফ লাইফ প্রসারিত করে, খাদ্যজনিত অসুস্থতার জন্য দায়ী জীবাণুগুলোকে কার্যকরভাবে ধ্বংস করে এবং অঙ্কুরোদ্গম বা পাকাতে বাধা দেয়। কীটপতঙ্গ অনুপ্রবেশকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটা উপায় হলো ফুড ইরাডিয়েশন। এগুলো সাধারণত আমেরিকা আর ব্রিটিশ এই সমস্ত জায়গাতেই ব্যবহার করা হয় বেশি। এরপর রয়েছে দেখো ক্যাপ এর পুরো কথাটি কি? ক্যাপের পুরো কথা ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন। এরপরে 9 প্রশ্ন রয়েছে দেখো মাতৃদুগ্ধে লোহার পরিমাণ কম থাকা সত্ত্বেও জন্মের পর কয়েক মাস অবধি শিশুদের লৌহ সমৃদ্ধ খাদ্য উপাদানের প্রয়োজন হয় না কেন? কারণ মাতৃদুগ্ধে লৌহঘটিত পদার্থ ল্যাক্টোফেরিন থাকে, এছাড়া শিশুর যকৃতে 4 থেকে 6 মাস পর্যন্ত লোহা সঞ্চিত থাকে, যে কারণে মাতৃদুগ্ধে লোহা না থাকলেও অতিরিক্ত লৌহ সমৃদ্ধ খাদ্য উপাদানের প্রয়োজন হয় না শিশুদের দেহে। এরপরে রয়েছে দেখো আইসিডিএস এর নির্বাচিত শ্রেণী কারা? 1 থেকে 6 বছরের শিশু, গর্ভবতী ও প্রসূতি মহিলারা। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিশোরীরাও কিন্তু এই
এর আওতায় বা প্রাপকের আওতায় আসে। এরপরে রয়েছে দেখো আরইডি কি। আরইডি বলতে বোঝায় রিলেটিভ এনার্জি ডেফিসিয়েন্সি, যেখানে শক্তির ভারসাম্যহীনতা দেখা যায় এবং এটা শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপকে প্রভাবিত করে, স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এরপরে রয়েছে দেখো ফ্ল্যাশ কার্ড কি। ফ্ল্যাশ কার্ড হলো একটি কার্ড যার দুই দিকে তথ্য থাকে, সাধারণত অনুশীলন এবং মুখস্থ করার জন্য ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা হয়। এটি শারীরিক বা ভার্চুয়াল হতে পারে। নেক্সট রয়েছে দেখো লগবুক মেথড বলতে কি বোঝো। লগবুক মেথড হলো খাদ্য সমীক্ষার একটি পদ্ধতি, যেখানে পরিবারের কর্তা বা কর্মী প্রতিদিনকার খাদ্য সামগ্রীর বিষয়গুলো লগবুকে লিপিবদ্ধ করে রাখেন এবং খাদ্য সমীক্ষক ওই লগবুক সংগ্রহ করে গণনা করলে ওই পরিবারের খাদ্যাভ্যাস সম্পর্কে উপযুক্ত তথ্য পেতে পারেন। এই পদ্ধতি কিন্তু আমাদের দেশে খুব একটা চালু নেই। এই পদ্ধতি ইউরোপ, আমেরিকায় বেশি প্রচলিত রয়েছে। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ফুড ব্যালেন্স শিট পদ্ধতির একটি সুবিধা। ফুড ব্যালেন্স শিট থেকে জানা যায় কোন দেশে কতটা খাদ্য উৎপাদিত হচ্ছে এবং কতটা খাদ্য ব্যবহার হচ্ছে। এরপরে রয়েছে দেখো ডিহাইড্রেশন কি। দৈনিক আমরা যে পরিমাণ জল গ্রহণ করে থাকি, যদি তার তুলনায় দেহ থেকে বর্জিত জলের পরিমাণটা কম হয়ে যায়, তখন যে শারীরিক অবস্থার সৃষ্টি হয় তাকে জলাভাব বা ডিহাইড্রেশন বলা হয়। নেক্সট দেখো এসইউ কি। এসইউটা আগে বলেছি তোমাদেরকে, এখানে এসইউটা দেখে নেবে, ভালো করে যাবে। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। এরপরে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে গোবি, জিওবিআই কি। দেখো জিওবিআই হলো ইউনিসেফের একটা কর্মসূচি বাচ্চাদের জন্য, যেখানে জি ফর গ্রোথ চার্ট, ও ফর ওরাল রিহাইড্রেশন, বি ফর ব্রেস্ট ফিডিং আর আই ফর ইমিউনাইজেশন। জি ফর গ্রোথ চার্ট মানে শিশু বিকাশ আর বৃদ্ধি লেখচিত্র, ওরাল রিহাইড্রেশন মানে উদরময় জলশূন্যতার দূরীকরণ, সে কারণে ওয়ার্টি থেরাপি বা ওরাল রিহাইড্রেশন সলিউশন দেওয়া হয়। ব্রেস্ট ফিডিং মাতৃদুগ্ধ পানির মাধ্যমে শিশুর সুস্বাস্থ্য বজায় রাখা। ইমিউনাইজেশন অনাক্রম্যতা বৃদ্ধির জন্য টিকা প্রদান করা। এটাই গোবি, যেটা ইউনিসেফের একটা কর্মসূচি। এরপরে রয়েছে দেখো 310 নাম্বার পেজ। 310 নাম্বার পেজের এসএকিউগুলো চলো দেখে নেওয়া যাক। দেখো যকৃতের কোন কোষ জীবাণুকে ধ্বংস করে, এটা হবে কুফর কোষ। নেক্সট রয়েছে কিলোজুল সমান 1 কিলোজুল সমান কত কিলো ক্যালোরি, 0.293 কিলো ক্যালোরি, 239 কিলো ক্যালোরি। নেক্সট রয়েছে ব্রোকেস ইন্ডেক্স কি। উচ্চতার নিরিখে ব্যক্তির আদর্শ ওজন নির্ণয়ের সূচককে বলা হয় ব্রোকেস ইন্ডেক্স। এর সূত্র দেখো আদর্শ ওজন সমান উচ্চতা মাইনাস 100। এটাও আগে হচ্ছে। কার্বোহাইড্রেটের উপস্থিতিমূলক বিপাক। উপস্থিতিমূলক বিপাক মানে যে বিপাকে কোনো ধ্বংসমূলক কাজ হয় না, গঠনমূলক কাজ হয়, তাকে বলা হয় উপস্থিতিমূলক বিপাক। তো এখানে দেখো যেখানে জেনেসিস রয়েছে, জেনেসিস মানে কিছু না কিছু উৎপাদন করা, তো এইগুলোই উপস্থিতিমূলক বিপাক ক্রিয়ার মধ্যে পড়ে। তো গ্লুকোনিওজেনেসিস, এখানে অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। আরেকটা রয়েছে গ্লাইকোজেনেসিস, যেখানে গ্লাইকোজেন উৎপন্ন হয় গ্লুকোজ থেকে। তো এই দুটো কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিক্রিয়া। এরপরে রয়েছে দেখো উপচিতিমূলক বিক্রিয়া। এরপরে রয়েছে পুরো মানুষ কি। পুরো মানুষ দেখো 18 থেকে 29 বছর বয়স্ক, 60 কেজি ওজন বিশিষ্ট, উচ্চতা 1.73 মিটার হতে হবে, বিএমআই 20.3 হতে হবে, নিরোগ শারীরিকভাবে কর্মক্ষম মানুষ যিনি দিনে 8 ঘন্টা মাঝারি পরিশ্রম করেন তাকে পুরো মানুষ বলা হয়। এরপরে রয়েছে হিন্ড মিল্ক কি। যখন শিশু স্তনপান করে, স্তনপানের শেষের দিকে যে দুগ্ধটা বের হয় তাকে বলা হয় হিন্ড মিল্ক। এরপর রয়েছে দেখো মাতৃদুগ্ধের এনপিইউ কি। নেট প্রোটিন ইউনিট মাতৃদুগ্ধের এনপিইউ 87। নেক্সট রয়েছে দেখো ডিমান্ড ফিডিং কি। ডিমান্ড ফিডিং, শিশু যখন স্তনদুগ্ধ পান করতে চাইবে, সবসময় কোনো নিয়ম মেনে চলার দরকার নেই, খেতে চাইলেই শিশুকে কিন্তু দুগ্ধ পান করতে দেওয়া উচিত, একেই বলা হয় ডিমান্ড ফিডিং। নেক্সট রয়েছে দেখো রোগ সুরক্ষায় সয়াবিনের ভূমিকা কি। সয়াবিন রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, এছাড়া এলডিএল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করে। নেক্সট রয়েছে দেখো ফল সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি, সোডিয়াম বেনজয়েট। নেক্সট প্রশ্ন রয়েছে ব্লান্ট ডায়েট কি। ব্লান্ট ডায়েট বা মসৃণ খাদ্য, এটা হলো এক ধরনের সাধারণত নরম, ফাইবার কম এবং রান্না করা কম মশলা দেওয়া খাদ্য, যেটা হজম করা খুবই সুবিধাজনক হয়, সেটাকে ব্লান্ট ডায়েট বলা হয়। নেক্সট রয়েছে দেখো পিপি ফ্যাক্টর কি। নিয়াসিন পেলেগ্রা রোগ প্রতিরোধ করে, সে কারণে নিয়াসিনকে বলা হয় পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বা পিপি।
নেক্সট রয়েছে দেখো এনএনএসিপি এর পুরো কথা, ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম। নেক্সট রয়েছে গোবি কি দেখবে, এরপর রয়েছে সিপ্ট্রি কি কোথায় অবস্থিত, দেখো সিপ্ট্রি হলো সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, এটা হলো বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে খাদ্যের নিরাপত্তা রক্ষা করা এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। সিপ্ট্রি কোথায় অবস্থিত, মহীশূরে অবস্থিত। নেক্সট রয়েছে দেখো এভিএ এর একটি অসুবিধা, অডিও ভিজুয়াল মেথডের একটা অসুবিধা বলেছে, এই পদ্ধতির জন্য ব্যবহৃত যন্ত্রপাতি ব্যয়বহুল হয়। এরপরে রয়েছে দেখো ভারতে যে খাদ্য তালিকা ব্যবহার করা হয় তা কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়, আইসিএমআর দ্বারা। তো এরপরে দেখো আজকের লাস্ট পেজ আর টেস্ট পেপারেরও লাস্ট পেজ AC406। এখানে দেখো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে ডিয়ামিনেশন কাকে বলা হয়, যে পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো মূলক অপসারিত হয় তাকে ডিয়ামিনেশন বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে ইউডিপিজি এর সম্পূর্ণ নাম ইউডিডাইন ডাইফসফেট গ্লুকোজ। নেক্সট রয়েছে দেখো কিটোসিস কি, এর কেন হয় না হচ্ছে কি রক্তে কিটোন বডির আধিক্য যদি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় তাকে বলা হয় কিটোসিস। কিটোসিস কখন হয়, খাদ্যে কার্বোহাইড্রেটের অভাব দেখা দিলে তখন ফ্যাটের অসম্পূর্ণ জারণ ঘটে, ফলে কিটোন বডি উৎপাদন ঘটে এবং রক্তে কিটোন বডির পরিমাণ বেড়ে গেলে সে রোগকে কিটোসিস বলা হয়। এরপরে এফটিটি ফেলিওর টু থ্রাইভ, ইউরেমিয়া কি, রক্তে ইউরিয়ার পরিমাণ অস্বাভাবিক বেড়ে গেলে তাকে ইউরেমিয়া বলা হয়। নেফ্রোলিথিয়াসিসও আগে আলোচনা করেছি। এখানে দেখো এলটিএইচ এর আমি এখানে দুটো দিয়েছি, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটাই করতে পারো। দেখো এলটিএইচ মানে লো টেম্পারেচার হোল্ডিং, যেখানে এটা হলো পাস্তুরাইজেশন প্রক্রিয়া দ্বারা দুধ সংরক্ষণের একটা পদ্ধতি, যেখানে 145 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে আধ ঘন্টা ধরে দুধকে উত্তপ্ত করা হয় তাকে বলা হয় হচ্ছে এলটিএইচ বা লো টেম্পারেচার হোল্ডিং। লিউটোট্রপিক অথবা হতে পারে লিউটোট্রপিক হরমোন, যেটা কি করে প্রসবের পর মাতৃ স্তনদুগ্ধকরণে সাহায্য করে লিউটোট্রপিক হরমোন। নেক্সট রয়েছে দেখো কলিক পেন হওয়ার মূল কারণ কি, সদ্যজাত কোনো কারণ ছাড়া ঘন ঘন কাঁদলে বাবা মার জন্য তার চিন্তার বিষয় দ্বারা এই কান্নার কারণ হতে পারে কলিক পেন। কলিক পেনের মূল কারণ অন্ত্রের অপরিপক্কতা, খাদ্যে অ্যালার্জি, গ্যাস বা বাতাস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অস্বস্তি, বদহজম ইত্যাদি, এই সমস্ত কারণে কলিক পেন হতে পারে। এরপরে রয়েছে দেখো এফএও এর মূল মন্ত্র FIATPANIS লেট দেয়ার বি ব্রেড, বসুন্ধরা হোক অন্নপ্রসবা, এটাই এফএও এর মূল মন্ত্র। নেক্সট রয়েছে দেখো একটি 100 গ্রাম ওজনের পাকা কলার শক্তিমূল্য কত, 116.3 কিলোক্যালোরি। নেক্সট রয়েছে ফলিত পুষ্টি প্রকল্প কত সালে কোথায় চালু হয়েছিল, 1959 থেকে 1960 খ্রিস্টাব্দে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে প্রথম ফলিত পুষ্টি প্রকল্প বা ANP, যেটাকে বলে অ্যাপ্লাইড নিউট্রিশনাল প্রজেক্ট, তো সেটা চালু হয়েছিল। এরপরে রয়েছে দেখো মৈনাক কি, দেখো এখানে আমি বলে দিচ্ছি তোমাদের বইতে কোথাও মৈনাক শব্দটা খুঁজে পাওয়া যায়নি, কিন্তু মৈনাক দেখো আমরা যদি নেট থেকে বা উইকিপিডিয়া সার্চ করি সেখানে দেখতে পাবো মৈনাক হলো এক ধরনের ক্যাপসুল, সফটজেল ক্যাপসুল, যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়াও মৈনাক চা পাতা রয়েছে যেগুলো শরীরের জন্য উপকারী। এরপরে রয়েছে এভিএ এর সুবিধা, এভিএ অডিও ভিজুয়াল এইডস এর সুবিধা কি, এখানে যেহেতু দেখা ও শোনা একই সঙ্গে হয় ছাত্রছাত্রীদের মনে রাখতে সুবিধা হয়। এরপরে রয়েছে দেখো বাণিজ্যিক ওআরএসে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত, 2.5 গ্রাম পার লিটার। নেক্সট প্রশ্ন রয়েছে দৃশ্যগত আবর্তন কাকে বলা হয়, উজ্জ্বল আলো থেকে অন্ধকার এলে রোডোপ্সিন ভেঙে যায়, ফলে সময়ের জন্য বস্তু দৃশ্যগত হয়, কিন্তু কয়েক সেকেন্ড পর পুনরায় রোডোপ্সিন প্রস্তুত হয়ে অন্ধকার বস্তু দৃষ্টিগোচর হয়। ভিটামিন এর উপস্থিতিতে ভাঙা করার এই দৃশ্যগত চক্রকে দৃশ্যগত আবর্তন বলা হয়। নেক্সট রয়েছে দেখো খাদ্য সমীক্ষা কাকে বলা হয়, যে অনুসন্ধান পদ্ধতিতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী বা কোনো নির্দিষ্ট পরিমাণে সকল সদস্য অথবা কোনো সদস্যের পুষ্টিগত মান জানতে পারা যায় তাকে খাদ্য সমীক্ষা বলে। নেক্সট রয়েছে পার্নিসাস অ্যানিমিয়া কি, ভিটামিন B12 বা সাইনোকোবালামিনের অভাবে যে রক্তাল্পতা দেখা যায় তাকে বলা হয় পার্নিসাস অ্যানিমিয়া। নেক্সট লাস্ট প্রশ্ন আজকে রয়েছে দেখো গ্রোথ স্পার্ট কি, যখন শিশুদের বৃদ্ধি ত্বরান্বিত হয়, খুব দ্রুত বৃদ্ধি হয়, তখন সেই দ্রুত বৃদ্ধির জন্য ক্যালোরি, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদির চাহিদাও বৃদ্ধি পায়। এই যে ঘটনাকে বলা হয় গ্রোথ স্পার্ট।
তো এখানে ছিল তোমাদের এই 4টা পেজের এসিকিউগুলো তোমাদের সাথে আলোচনা করলাম উত্তর সহ। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন সাজেশান সিরিজের ভিডিও নিয়ে আসার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সামনেই পরীক্ষা, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আজকে টাটা।